হাউস অব দ্য ড্রাগনে আমরা প্রথমবারের মতো ড্রিফট মার্কের কর্তা সাগরের বরপুত্র অতীব পরাক্রমশালী হাউস ভ্যালেরিয়ানদের দেখতে পাই। হাউস অব দ্য ড্রাগন থেকে আমরা জেনেছি টার্গারিয়ানদের মেলা আগে ওল্ড ভ্যালেরিয়া থেকে সমুদ্র শাসন করার জন্য ড্রিফট মার্কে এসে বসতকারী ছিল হাউস ভ্যালেরিয়ান। জনশ্রুতি আছে ওল্ড ভ্যালেরিয়া ড্রাগন লর্ড যারা ছিলেন তাদের প্রতিনিধি হয়েই সাগর পথের ব্যবসা পরিচালনা করার জন্য ওয়েস্টার্স এবং এসোসের মাঝামাঝি ড্রিফট মার্কে পাঠানো হয়েছিল হাউস ভ্যালেরিয়ানকে। এই কারণে ড্রাগন লর্ড না হবার পরেও ওল্ড ভ্যালেরিয়ান নামকে নিজের হাউজের নামের মধ্যে ধারণ করার অধিকার পেয়েছে এই হাউসটি। এসোস থেকে ইতি, সামার আইল্যান্ড থেকে কার্থ অজস্র রত্ন, পাথর, ধন সম্পদ, সোনাদানা আর নিত্য পণ্যের পসরা নিয়ে ব্যবসা করে ওয়েস্টার্সের সবচেয়ে ধনী হাউসে পরিণত হয়েছিল হাউস ভ্যালেরিয়ান। কিন্তু অদ্ভুত বিষয়, সেই 2011 সাল থেকে 2018 সাল পর্যন্ত চলা মেইন গেম অফ থ্রোনস সিরিজে আমরা এই পরাক্রমশালী শক্তিশালী হাউসটিকে দেখিনি। এমনকি কয়েকদিন আগে মুক্তি পাওয়া এই নাইট অব দ্য সেভেন কিংডমেও আমরা হাউস ভ্যালেরিয়ানের নামগন্ধও শুনিনি। হাউস অব দ্য ড্রাগনের অন্যতম গুরুত্বপূর্ণ এই হাউসটিকে এমনভাবে ইগনোর করা হয়েছে মেইন সিরিজে যেন হাউস ভ্যালেরিয়ান নামে কোনো কিছুর অস্তিত্ব নেই। জর্জ আর মার্টিনের আইস অ্যান্ড ফায়ারের দুনিয়া থেকে এই বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারলাম হাউস ভ্যালেরিয়ানের ক্ষমতা সেই রাত্রি শেষ হয়ে গিয়েছিল যে রাতে জন্ম নিয়েছিল আমাদের মাদার অফ ড্রাগন ডেনেরিস টার্গেরিয়ান। আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টাই গুছিয়ে বলবো। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিও দেখতে দেখতে একটা লাইক ঠুয়ে দিতে ভুলবেন না প্লিজ, যেন বাংলা ভাষী সমস্ত গেম অফ থ্রোনস ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। যে কোনো বড় হাউসের পতনের পেছনে একটা বড় যুদ্ধের হাত থাকে, হাউস ভ্যালেরিয়ানের ব্যতিক্রম নয়। এই যে আগামী জুন মাসে হাউস অব দ্য ড্রাগনের 3rd সিজন আসতে চলেছে, এই সিজন 3 প্রথম ব্যাটেল ডান্স অফ ড্রাগনস এর অন্যতম রক্তক্ষয়ী জলযুদ্ধ ব্যাটেল অব দ্য গ্যালেটে ভ্যালেরিয়ান নৌবাহিনী তাদের 1/3 জাহাজ হারাবে। আমি এখানে কোনো স্পয়লার দিব না, তবে এটুকু বলে রাখি হাউস ভ্যালেরিয়ানের ভবিষ্যৎ যাদের উপর নির্ভর করছিল তাদের অনেকেই প্রাণ হারাবে এই যুদ্ধে। যে টাইয়ারকির সাথে টাইলেন ল্যানিস্টার জোট বেঁধেছে তারা হাউস ভ্যালেরিয়ানের আয়ের মূল উৎস স্পাইস টাউন পুড়িয়ে ছাড়খাড় করে দিবে, যার ফলে সি স্নেক লর্ড কর্লিস ভ্যালেরিয়ানের সারা জীবনের উপার্জিত সমস্ত ধন সম্পদ একদম ধুলোয় মিশে যাবে। শুধু এই ভয়ানক ব্যাটেল অফ গালট নয়, ডান্স অফ ড্রাগনস এর বাকি যুদ্ধের শেষেও হাউস ভ্যালেরিয়ান বিজয়ী পক্ষ বা ব্ল্যাক টিমে থাকলেও তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। একদিকে টার্গেরিয়ানদের সকল ড্রাগন মারা যাবে, অন্যদিকে হাউস ভ্যালেরিয়ানের বিশাল সম্পদ লুট হয়ে তারা হয়ে পড়বে এক জীর্ণ কঙ্কাল। বলে রাখি, যদি স্পয়লারের ভয় না করেন, আমি ব্যাটেল অফ গালটের সম্পূর্ণ কাহিনীটি নিয়ে অলরেডি একটা ভিডিওতে বলেছি, আই বাটন এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আগ্রহীরা দেখে নেবেন। তো ডান্স অফ ড্রাগনস এর রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর লর্ড কর্লিসের মৃত্যু হয়। এরপর ড্রিফট মার্কের উত্তরাধিকার হন অ্যালিন ভ্যালেরিয়ান। যারা সিজন 2 মনোযোগে দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন অ্যাডাম এবং অ্যালিন দুজনেই লর্ড কর্লিসের বাস্টার্ড চাইল্ড। অ্যালিন একজন মহান নাবিক হলেও হাউস ভ্যালেরিয়ানের পুরনো গৌরব আর ফিরে আসেনি। তবে হাউস টার্গারিয়ানের সাথে ভ্যালেরিয়ান হাউসের সর্বদাই ভালো সম্পর্ক ছিল। আয়রন থ্রোনে যেই বসুক না কেন, স্মল কাউন্সিলের মাস্টার অফ শিপস পদটি ভ্যালেরিয়ানদের জন্যই সংরক্ষিত ছিল। কিন্তু তারা আর কিং মেকার ছিল না, তারা হয়ে গিয়েছিল টার্গেরিয়ানদের ছায়া মাত্র। হাউস ভ্যালেরিয়ানের পতন শুরু হয় রবার্ট রেবেলিয়ন যখন শুরু হয় তখন থেকে। ট্রাইডেন্টের যুদ্ধে প্রিন্স রেগার টার্গেরিয়ান রবার্ট ব্যারাথিয়নের হাতুড়ির আঘাতে প্রাণ হারিয়েছেন। এই খবর যখন কিংস ল্যান্ডিং এ পৌঁছায় তখন ম্যাড কিং এরিস টার্গেরিয়ান বুঝতে পারেন বিপদ একদম শিওরে। ভয়ে এবং প্যারানয়ে ভুগে তিনি তৎক্ষণাৎ তার 8 বছরের ছোট ছেলে প্রিন্স ভিসেরিস এবং তার স্ত্রী কুইন রিসেলা টার্গেরিয়ানকে কিংস ল্যান্ডিং থেকে নিরাপদ আশ্রয়ে অর্থাৎ ড্রাগনস্টোনে পাঠানোর নির্দেশ দেন। কুইন রিসেলা তখন গর্ভবতী ছিলেন, তার গর্ভে বেড়ে উঠছিল টার্গেরিয়ানদের ভবিষ্যৎ, আমাদের মাদার অফ ড্রাগন ডেনেরিস টার্গেরিয়ান। টার্গেরিয়ানদের রাজকীয় পরিবারকে কিংস ল্যান্ডিং থেকে ড্রাগনস্টোন নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়ে টার্গেরিয়ানদের রয়্যাল ফ্লিট বা রাজকীয় নৌবাহিনীর উপর। আর ওয়েস্টার্সের নিয়ম অনুযায়ী এই রয়্যাল ফ্লিটের কমান্ডিং অফিসার বা মাস্টার অফ শিপস ছিলেন একজন ভ্যালেরিয়ান। এই সময়ে যিনি ছিলেন তার নাম হলো লর্ড লুসিরিস ভ্যালেরিয়ন। প্রিয় দর্শক, এই লর্ড লুসিরিস রেনিরার দ্বিতীয় ছেলের নামের সাথে মিল থাকলেও এরা ভিন্ন ব্যক্তি। ড্রাগনস্টোন দ্বীপে পৌঁছানোর পর এই সুবিশাল নৌবাহিনী দ্বীপের চারপাশে নোঙ্গর করে পাহারায় নিয়োজিত থাকে। তাদের কাজ ছিল রবার্টের আক্রমণ থেকে কুইন এবং প্রিন্সকে রক্ষা করা। কিন্তু কিছুদিন পরেই কিংস ল্যান্ডিং এর পতন ঘটে। জেইমি ল্যানিস্টারের তলোয়ারে ম্যাড কিং এর মৃত্যু হয়। রবার্ট ব্যারাথিয়ন সিংহাসনে বসেন এবং তার ভাই স্ট্যানিস ব্যারাথিয়নকে নির্দেশ দেন ড্রাগনস্টোনে আক্রমণ করে টার্গেরিয়ান বংশের শেষ প্রদীপটুকু নিভিয়ে দেওয়ার জন্য। স্ট্যানিস ব্যারাথিয়ন যখন নতুন করে জাহাজ বানাচ্ছিলেন ড্রাগনস্টোন আক্রমণ করার জন্য,
তখন ড্রাগনস্টোনের আকাশে ঘনিয়ে আসে এক ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের অন্ধকার। সেটা ছিল গ্রীষ্মের এক গরম রাত, কিন্তু ওয়েস্টারসের ইতিহাসে এমন ভয়ঙ্কর ঝড় ওঠে যে এমন দুর্যোগ মানুষ খুব কম দেখেছে। বইয়ের ভাষায় এই ঝড় এতই শক্তিশালী ছিল যে ড্রাগনস্টোনের মতো মজবুত দুর্গের পাথরের ব্লকগুলো খসে খসে পড়ছিল। সাগরের ঢেউগুলো পাহাড়ের সমান উঁচু হয়ে আছড়ে পড়ছিল ড্রাগনস্টোনের উপকূলে। আর এই প্রলয়ঙ্করী ঝড়ের মূল শিকার হলো ভ্যালারিয়ানদের সেই নৌবাহিনী। ড্রাগনস্টোনের তীরে নোঙ্গর করে রাখা ছিল ভ্যালারিয়ানদের শেষ শক্তিশালী রয়্যাল ফ্লিট। ঢেউয়ের তাণ্ডবে দানবাকৃতির জাহাজগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে কাঠ কুটোর মতো ভেঙে চুরমার হয়ে যেতে লাগলো। লর্ড লুসিরিস ভ্যালারিয়ানের কমান্ডে থাকা শত শত নৌজাহাজ চোখের পলকে সাগরের গহীনে তলিয়ে গেল। হাউস ভ্যালারিয়ানের নৌ ক্ষমতার শেষ কঙ্কালটুকু সেদিনের ঝড়ের রাতে চিরতরে সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যায়। বাইরে যখন প্রকৃতির তাণ্ডব চলছে, ঠিক তখনই ড্রাগনস্টোন দুর্গের ভেতরে শুরু হয় আরেক সংগ্রাম। গর্ভবতী রানী রিসলা টারগারিয়ান প্রসব বেদনায় ছটফট করছিলেন। দুর্গের বাইরের সাগরের গর্জন আর ভেতরে রানীর আর্তনাদ, সব মিলিয়ে এক বিভীষিকাময় পরিস্থিতি। সেই ঝড় রাতেই জন্ম নিল এক কন্যা শিশু। যেহেতু এমন এক ভয়ঙ্কর ঝড়ের রাতে তার জন্ম, তাই তার নাম দেওয়া হলো ডেনেরিস স্টর্মবোর্ন। কিন্তু এই জন্মের আনন্দ টারগারিয়ানদের কপালে সইল না। ডেনেরিসকে জন্ম দিতে গিয়ে রানী রিসেলা মৃত্যুর কোলে ঢলে পড়লেন। সকালের আলো যখন ফুটলো, তখন ড্রাগনস্টোনের তীরে ভেসেছিল ভাঙ্গা জাহাজের কাঠ আর হাজারো নাবিকের মৃতদেহ। টারগারিয়ানদের আর কোনো নৌবাহিনী নেই। রানী রিসেলা মৃত। ছোট্ট ভিসেরিস আর সদ্য জন্ম নেওয়া ডেনেরিস টারগারিয়ান এখন সম্পূর্ণ এতিম। ড্রাগনস্টোনের পাহারায় যে সৈন্যদল ছিল, তারা তখন ভয়ে কাঁপছে। তারা জানতো স্ট্যানিস ব্যারাথিয়নের নৌবাহিনী যে কোনো মুহূর্তে এসে পড়বে। নিজেদের জীবন বাঁচাতে দুর্গের সৈন্যরা প্ল্যান করলো তারা এই দুই এতিম টারগারিয়ান শিশুকে স্ট্যানিস ব্যারাথিয়নের হাতে তুলে দিয়ে নিজেদের প্রাণ ভিক্ষা চাইবে। কিন্তু টারগারিয়ানদের ভাগ্যে তখন একজন লয়াল মানুষ বেঁচে ছিলেন, স্যার উইলিয়াম ডারি। তিনি ছিলেন রেড কিপের মাস্টার এট আর্মস। ড্রাগনস্টোনের বিশ্বাসঘাতকতার প্ল্যান জানতে পেরে স্যার উইলিয়াম ডারি এবং মাত্র 4 জন বিশ্বস্ত লোক সদ্য জন্ম নেওয়া শিশু ডেনেরিস এবং ছোট্ট ভিসেরিসকে নিয়ে রাতের আধারে একটা ছোট নৌকায় করে ন্যারোসি পাড়ি দিয়ে ফ্রি সিটি ব্রাভোসে পালিয়ে যান। আর এভাবেই এক রাতের ভয়ঙ্কর ঝড় টারগারিয়ানদের শেষ আশ্রয়টুকু কেড়ে নেয়। হাউস ভ্যালারিয়ানের নৌ ক্ষমতা চিরতরে ধ্বংস করে দেয় এবং জন্ম দেয় ওয়েস্টারসের ইতিহাসের অন্যতম সেরা চরিত্র ডেনেরিস স্টর্মবোর্ন। স্ট্যানিস ব্যারাথিয়ন যখন ড্রাগনস্টোনে পৌঁছান, বাকি জীবিত সোলজারদের সাথে ড্রিফটমার্কের ভ্যালারিয়ান হাউসেও তার সামনে মাথা নত করে। মেইন গেম অফ থ্রোন সিরিজটি মূলত স্টার্ক বনাম ল্যানিস্টারদের উপর ফোকাস ছিল, তাই আলাদা করে হাউস ভ্যালারিয়ানকে দেখানো হয়নি। তবে মেইন বইয়ে সে সময় ভ্যালারিয়ান হাউসের লর্ড ছিলেন লর্ড মনফোর্ড ভ্যালারিয়ন। মনে আছে জফরি যখন ক্ষমতায় বসে, স্ট্যানিস ব্যারাথিয়ন তার নৌবহর নিয়ে কিংস ল্যান্ডিং এ হামলা চালিয়েছিল। টিরিয়ন ল্যানিস্টারের অসীম নৈপুণ্যে ব্যাটল অফ ব্ল্যাক ওয়াটারে ওয়াইল্ড ফায়ারের আগুনে স্ট্যানিসের পুরো নৌবহর ধ্বংস হয়ে গিয়েছিল। সিরিজে দেখানো হয়নি, কিন্তু স্ট্যানিসের এই নৌবহরে হাউস ভ্যালারিয়ানের সে সময়কার লর্ড মনফোর্ড ভ্যালারিয়ান তাদের যুদ্ধ জাহাজ প্রাউড অফ ড্রিফটমার্ক নিয়ে অংশ নিয়েছিলেন এবং ওয়াইল্ড ফায়ারের এই আগুনে জাহাজ সহ ভ্যালারিয়ান লর্ড পুরে ছাড়খাড় হয়ে যান। তার মানে দেখছেন তো, প্রতিটি যুদ্ধেই ভ্যালারিয়ানরা তাদের জাহাজ আর সম্পদ হারিয়েছে। ব্যাটল অফ গ্যালোটি স্পাইস টাউন রবার্ট রেবেলিয়নের সময় শেষ নৌবাহিনী, আর ব্ল্যাক ওয়াটারের যুদ্ধে ওয়াইল্ড ফায়ারের আগুনে লাস্ট জাহাজ। সমুদ্রের শাসক হাউস ভ্যালারিয়ান সবসময় সমুদ্রেই বিলীন হয়ে গেছে। বই অনুযায়ী ব্ল্যাক ওয়াটার যুদ্ধে পিতা মনফোর্ড ভ্যালারিয়নের মৃত্যুর পর ড্রিফটমার্কের লর্ড হয় তার 6 বছর বয়সী শিশুপুত্র মন্ট্রিস ভ্যালারিয়ন। কিন্তু এখন না আছে তাদের জাহাজ, না আছে সম্পদ। হাউস ভ্যালারিয়ান এখন কেবল ছোট্ট একটা হাউস যারা ব্যারাথিয়নদের অনুগত। গেম অফ থ্রোনসের সময় ভ্যালারিয়ানরা ছিল, কিন্তু তারা আর পাওয়ার প্লেয়ার নয়, তাই এইচবিও তাদেরকে দেখায়নি। তবে মেন বইয়ে হাউস ভ্যালারিয়ানের গৌরব একেবারেই শেষ হয়ে যায়নি। লর্ড মনফোর্ডের এক বাস্টার্ড ব্রাদার আছে যার নাম অরাইন ওয়াটার্স। সে ছিল দেখতে হুবহু ড্যানির ভাই প্রিন্স রেগার টারগারিয়ানের মতো। ব্ল্যাক ওয়াটার যুদ্ধের পর সে সার্সি ল্যানিস্টারের নজর করতে সক্ষম হয়। সার্সি তাকে এতটাই বিশ্বাস করতে শুরু করেন যে তাকে গ্র্যান্ড অ্যাডমিরাল পদে বসিয়ে দেন এবং রাজকোষ থেকে বিশাল অর্থ দেন নতুন নৌবাহিনী বানানোর জন্য। অরাইন বিশাল 10টি ড্রমন্ডস বা যুদ্ধজাহাজ তৈরি করে। সার্সি ভেবেছিলেন এই জাহাজগুলো দিয়ে সে স্ট্যানিসকে শেষ করবে, কিন্তু যখন লর্ড টাইমিন মারা গেলেন এবং কিংস ল্যান্ডিং এ বিশৃঙ্খলা শুরু হলো, অরাইন ওয়াটার্স সেই 10টি অত্যাধুনিক জাহাজ নিয়ে রাতারাতি চম্পট দেয়। বইয়ের লেটেস্ট আপডেট অনুযায়ী অরাইন এখন স্টেপ স্টোনে গিয়ে নিজেকে লর্ড অব দ্য ওয়াটার্স বা জলদস্যুদের রাজা হিসেবে ঘোষণা করেছে। অর্থাৎ ভ্যালেরিয়ান রক্তের সেই পুরনো চাতুরতা এবং সমুদ্রের প্রতি টান আজও এই অরাইন ওয়াটার্স এর মাধ্যমে বেঁচে আছে। দেখা যাক জর্জ আর মার্টিন যদি কোনোদিন উইন্ডস অফ উইন্টার বইটি প্রকাশ করেন, তবে আমরা হয়তো জানতে পারবো ভ্যালেরিয়ান হাউসের ভবিষ্যৎ কেমন হবে। তবে উইন্ডস অফ উইন্টার
বইটি প্রকাশ না হলেও আপনারা কি জানতে চান আসলে জর্জ আর মার্টিন কিভাবে গেম অফ থ্রোনসের গল্পটি কমপ্লিট করার প্ল্যান করেছিলেন? তাহলে এই ভিডিওতে ক্লিক করুন। আর যদি এটা নয়, এই নাইট অফ দ্য সেভেন কিংডমের নেক্সট সিজনে কি কি হবে তা জানতে চান, তবে এই ভিডিওতে ক্লিক করুন। চলুন কথা বলি সেখানে যেখানে আপনি ক্লিক করেছেন। আজকের মতো বিদায়, টাটা।